তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমাদের বেসিক ইলেকট্রিক্যালের মধ্যে বেসিক্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই চ্যাপ্টারটার এই টপিকটার দ্বিতীয় ক্লাস। গতকাল বা আগের ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একদম ইলেকট্রিক্যালের বেসিক কনসেপ্ট, মানে ফ্লো অফ ইলেকট্রন বা চার্জের কনসেপ্ট। তারপর দেখেছিলাম চার্জ কিভাবে তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটির ফ্লো দিয়ে, ইলেকট্রনের ফ্লো দিয়ে কিভাবে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। তারপরে ওহমের সূত্রতে এসেছিলাম, তারপরে অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্ট কিছুটা বলেছিলাম। তো সেটারই কন্টিনিউশনের আজকে সেকেন্ড ক্লাস। তো এই সেকেন্ড ক্লাসটা আজকে বেসিক্যালি দেখবো যে রেজিস্ট্যান্স কনসেপ্টে আমরা ঢুকবো। এরপর ওহমের সূত্রের পর ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের একটা আমরা ধারণা পেয়েছি। তো সেই ধারণাটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা একটা জল এবং পাইপের একটা দেখি, অ্যানালজি এর সঙ্গে কিন্তু আমরা কম্পেয়ার করি, তাহলে খুব প্র্যাকটিক্যালি বোঝা যায় যে ইলেকট্রিসিটির ফ্লোটা কিভাবে হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো প্রথমে সেটা দিয়ে শুরু করব। ধরা যাক বাস্তবে আমরা যেটা দেখি, ধরা যাক একটা জলের এরকম রিজার্ভার আছে। রিজার্ভার মানে জলের ট্যাঙ্ক আর কি, ঠিক আছে? তোমরা এখন ইলেকট্রিসিটি, ইলেকট্রন সব ভুলে যাও, এই উদাহরণটার দিকে দেখো। ধরো একটা জলের ট্যাঙ্ক আছে, এবার এখানে জল ভর্তি আছে। এবার ধরো এখান থেকে তুমি একটা পাইপ লাগিয়েছো, হ্যাঁ, এবং পাইপটা দিয়ে ধরা যাক এখানে একটু উঁচুতে একটা জলের জায়গা আছে, হ্যাঁ, এখান থেকে তুমি জলটা কালেক্ট করতে চাও। এই জায়গাটা থেকে তুমি এই পাইপটার এন্ড এখান থেকে তুমি জল কালেক্ট করতে চাও, ঠিক আছে? তো কালেক্ট করার জন্য একটা বালতি রাখা আছে, ধরা যাক এখানটা একটা বালতি রাখা আছে। এবার সাধারণ অবস্থায় তো জলটা এগোবে না, কারণ জলটা এখানে গিয়ে রয়ে যাবে। সাধারণ অবস্থায় তো জল এখান থেকে বেরোবে না, এটা সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি করব, তখন কি করব, আমরা এক কাজ করব, সেটা হচ্ছে মাঝে যদি আমরা একটা পাম্প লাগিয়ে দিই, এখানটায় যদি আমরা একটা পাম্প লাগিয়ে দিই, ধরা যাক এখানে একটা পাম্প লাগিয়ে দিয়েছি, পাম্প। তাহলে এই পাম্পটা কি করবে, এই পাম্পটা এখান থেকে জল টানবে এবং টেনে এখানে জল ঠেলবে, ঠিক আছে? তো তার ফলে কি হবে, সেই পাম্প লাগালে জলটা তখন এই পাইপের থ্রু হয়ে এই বাকেটে কিন্তু ভর্তি হবে। তো এই অ্যানালজিটা সবাই জানি, এটা সিম্পল কনসেপ্ট। তো ফ্লো অফ ইলেকট্রন বা কারেন্ট ভোল্টেজের কনসেপ্টটাও কিন্তু এতটাই সিম্পল। এবার তুমি এই পাম্পের জায়গায় এটাকে করে দাও, ভোল্টেজ। জলের জায়গায়, মানে এই যে ওয়াটার, এই যে জল, এর জায়গায় তুমি এটাকে করে দাও ইলেকট্রন, ঠিক আছে? এটা জলের ট্যাঙ্কের জায়গায় তুমি এখানে করে দাও ব্যাটারি, যেখানে ইলেকট্রন স্টোর আছে, ঠিক আছে? আবার এই যে যেখানে বালতিটা ভর্তি হচ্ছে, এই বালতির জায়গায় তুমি যেখানে ইলেকট্রনটা নিচ্ছে, মানে যেখানে জড়ো হচ্ছে, সেটা লোড করে দাও, মানে যে কোনো লোড, ফ্যান, লাইট, যাই হোক। আবার এই যে পাইপটা যে জলের ফ্লোটা নির্ধারণ করছে, এই যে পাইপের উইথটা, এ কিন্তু এই জলের ফ্লো নির্ধারণ করছে। আজকে পাইপের উইথটা যদি আরো বেশি হয়ে যায়, মানে এই চওড়াটা যদি, পাইপের চওড়াটা যদি আরো বাড়িয়ে দিই, এখান থেকে এত দূর করে দিই, তাহলে কিন্তু বেশি পরিমাণ জল যাবে আরো। আবার এই পাইপের চওড়াটাই যদি ধরো এরকম আরো পাতলা করে দিই, এখানটা একটু পাতলা করে দিলাম, এখানটা একটু পাতলা করে দিলাম, তাহলে পাইপটা জলটা কতটা যাবে, এই এরিয়া থেকে যাচ্ছে অনেকটা কম যাচ্ছে, মানে ইলেকট্রনের ফ্লো অনেক হয়ে যাবে, অনেক কমে যাবে। তাই এই পাইপের চওড়াটাকে বা পাইপের উইথটাকে আমি যদি বলি রেজিস্ট্যান্স, কারণ জল জল কতটা যাবে সেটা নির্ভর করছে এর রেজিস্ট্যান্স কত। সেরকম ইলেকট্রন কতটা যাবে সেটা নির্ভর করবে সেই কন্ডাক্টরের মধ্যে বা যে মাধ্যমের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে তার রেজিস্ট্যান্স কত। তো এইটা হচ্ছে সিম্পল কনসেপ্ট, যে আমার ভোল্টেজ দরকার, ভোল্টেজের আগেও একটা সোর্স অফ ইলেকট্রন দরকার, কোথাও সেই ইলেকট্রনটা ফ্লো হবে এমন একটা বস্তু বা এলিমেন্ট দরকার যেখানে ইলেকট্রন যেতে পারবে, ফ্রি ইলেকট্রন থাকবে। যেখানে ফ্রি ইলেকট্রন থাকবে না, সেখানে কিন্তু ভোল্টেজ দিয়েও আমি কিছু করতে পারবো না, কারেন্ট ফ্লো করাতে পারবো না। সেটাও একটু একটু অ্যাডভান্স কনসেপ্ট, সেটাও আমরা দেখব
যে ইনসুলেটরের কনসেপ্টটা কি বা ব্রেকডাউন ভোল্টেজ কি সেটা আসবো, বাট এখন বেসিকে যেটা জেনে রাখতে হবে যে ফ্লো অফ ইলেকট্রন কিন্তু যদি মানে লাগে আমার দরকার হয় তাহলে কিন্তু ফ্রি ইলেকট্রন থাকতে হবে, তবেই ফ্লো অফ ইলেকট্রন করতে পারবে। মানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, যে ইলেকট্রনটা মুভ করতে পারবে, তবেই আমি ভোল্টেজ দিলে আমি কিন্তু ইলেকট্রনের ফ্লো পাবো। আর ইলেকট্রনের ফ্লোটাকে কিন্তু ইলেকট্রিসিটি বলা হয় বা ইলেকট্রিক কারেন্ট বলা হয়। তাহলে ভোল্টেজ দিলাম, ভোল্টেজের জন্য ইলেকট্রন ফ্লো হবে, ইলেকট্রন ফ্লো, এই ইলেকট্রনের ফ্লোটাকেই বলবো কারেন্ট। আবার এই কারেন্টটা কতটা হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু রেজিস্ট্যান্স কত তারের সেটার উপর। সেই জন্য ওহমের সূত্রতে আমরা আগের দিন দেখিয়েছিলাম ভি ইজ ইকুয়াল টু আই আর, মানে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। ঠিক আছে, তো এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কনসেপ্ট। এবার আমরা রেজিস্ট্যান্সের ভেতরে যাব, যে রেজিস্ট্যান্স জিনিসটা কি বা কিভাবে এফেক্ট করে কারেন্টকে। এবার দেখি যে কোনো একটা কন্ডাক্টরে কি হয়, যে এটা যদি একটা কোনো তার হয় বা কন্ডাক্টর হয় যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, কিভাবে ফ্লো হচ্ছে, নিশ্চয়ই তার এগেনস্টে তার অ্যাক্রসে কোনো একটা ভোল্টেজ দেওয়া হয়েছে সেই জন্যই। এবার এই ভোল্টেজ দেওয়ার ফলে, ভোল্টেজ এটা ব্যাটারির পজিটিভ এটা নেগেটিভ হয়, এই ভোল্টেজ দেওয়ার ফলে ফ্লো অফ ইলেকট্রন হওয়ার ফলে ইলেকট্রিসিটি যাওয়ার ফলে কি হয় না, এর মধ্যে একটা র্যান্ডামনেস তৈরি হয়, এর মধ্যে একটা ক্যাওস তৈরি হয়। কেন আমরা এখন পড়তে চাইছি কেন রেজিস্ট্যান্সটা তৈরি হয়। এই কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ দেওয়ার পর এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু অ্যালাইন হওয়ার চেষ্টা করে, এই নেগেটিভগুলো পজিটিভের দিকে যাওয়ার চেষ্টা করে, বা এই নেগেটিভগুলো এই নেগেটিভের সঙ্গে রিপেল হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করে। তখন কি হয়, ইলেকট্রনগুলো ছোটাছুটি করা মানে ওর মধ্যে একটা র্যান্ডামনেস আসে, ওর মধ্যে একটা একটা হঠাৎ করে একটা ক্যাওস সৃষ্টি হয় এই এলিমেন্টটার মধ্যে। তার ফলে কি হয়, প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের মধ্যে কিন্তু ঘষাঘষি খায়। ঘষাঘষি গেলে কি হয়, হিট উৎপন্ন হয়, তার মধ্যে একটা হিট জেনারেট হয়। তো এই জিনিসটাই কিন্তু আমরা দেখি যে বেশি কারেন্ট হয়ে গেলে আমাদের কন্ডাক্টরে হিট হয় বা গরম হয়, তার কারণ কিন্তু এটাই, র্যান্ডামনেসটা বেড়ে যায় ইলেকট্রিসিটি। সেটাই কিন্তু পরবর্তীকালে জুল বলে একজন বিজ্ঞানী তার সূত্র দিয়ে, জুলের সূত্র দেয় যে হিট যে তৈরি হয় সেটার মানটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। হ্যাঁ, আইটা কি না কারেন্ট, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে তার স্কোয়ার, আর হচ্ছে রেজিস্ট্যান্স কতটা সেটা, আর টি হচ্ছে কতটা সময় ধরে সেই ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছে। মানে সময় যদি বেশি হয়, অনেকক্ষণ ধরে যদি ইলেকট্রিসিটি ফ্লো হয় তাহলে হিট বেশি হবে, রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে হিট বেশি হবে, কারেন্ট যদি বেশি যায় তাহলে হিট বেশি হবে। ঠিক আছে, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি, এটা হচ্ছে জুলের সূত্র। এবার রেজিস্ট্যান্সে চলে আসে, রেজিস্ট্যান্স বুঝবো কি করে। তো রেজিস্ট্যান্সের যে কালার কোডিং থাকে, রেজিস্ট্যান্স অনেক টাইপের হয়, তার মধ্যে ইলেকট্রনিক্স যে রেজিস্ট্যান্সটা তোমরা দেখেছো এই রকম দেখতে হয়। হুম, আমরা ব্রেড বোর্ডে বা কোনো কিছু প্রজেক্টে, কোনো কিছু প্রজেক্ট তৈরিতে বা ছোট ছোট কিছু সার্কিট ডায়াগ্রামেও কিন্তু এই রেজিস্ট্যান্সটা থাকে। এবার এই রেজিস্ট্যান্সে তোমরা দেখেছো যেরকম ব্যান্ড থাকে, কিছু কালার কোডিং থাকে। তো এই কালার কোডিং থেকে কিন্তু সেটা কত ওহমের রেজিস্ট্যান্স সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। এর আগে দেখেছি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এবার এই কালার কোডটা কিভাবে আমরা মনে রাখবো, কারণ অনেক টাইপের অ্যারেঞ্জমেন্ট থাকে, অনেক টাইপের কালার কোড থাকে। তো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে এরকম, বি বি রয়, বিবি রয় বলে একজন মানুষ, বিবি রয় গোজ টু বোম্বে, বিবি রয় গোজ টু বোম্বে ভায়া গেটওয়ে, ভায়া গেটওয়ে। এটা যদি মনে রাখি তাহলে কিন্তু পুরো রেজিস্ট্যান্সটা মনে রয়ে যাবে, পুরো রেজিস্ট্যান্সের কালার কোডিংটা মনে রয়ে যাবে। কিভাবে দেখো, বি হচ্ছে, এইখানে আমার আলাদাভাবে চার্টও দেওয়া আছে, এখানে থেকে আমরা কম্পাইল করে নিতে পারবো শেষে, বাট আগে এটা দেখে নিই যে কিভাবে এটা থেকে মনে রাখতে হবে। বি ফর ব্ল্যাক, এই বি ফর ব্রাউন। এবার এইটা মনে রাখতে হবে প্রথমে কালো নাকি প্রথমে বাদামি, ব্ল্যাক আগে না ব্রাউন আগে। তো এটা দুবার পড়লেই মনে হয়ে যাবে, কালোটাই প্রথম থেকে শুরু হচ্ছে তাই।
আচ্ছা, আর ফর রেড। এবার সবার ইন্ডিভিজুয়াল আছে। ও ফর অরেঞ্জ, ওয়াই ফর ইয়েলো, জি ফর গ্রিন। এখানে কিন্তু টিটা আমি ছোট হাতে লিখেছি কারণ টি এর এখানে কিন্তু কোনো ব্যবহার নেই। বি ফর, এখানে আর একটা বি এসছে, ব্ল্যাক ব্রাউন কিন্তু চলে গেছে, দেখো ব্ল্যাক ব্রাউন কিন্তু চলে গেছে, আরো একটা বি আছে সেটা হচ্ছে ব্লু। ভি ফর ভায়োলেট, জি ফর, দেখো এখানে কিন্তু একটা জি চলে গেছে, জি গ্রিন, তাহলে আরো একটা জি এলো, জি ফর এইচ ফর গ্রে, আর এই ডাব্লু ফর হচ্ছে হোয়াইট। তাহলে প্রত্যেকটা কিন্তু দেখো পরপর পেয়ে গেলাম। বিবি রয় গোজ টু বোম্বে ভায়া গেটওয়ে, এটা মনে রাখলে কিন্তু প্রত্যেকটা আমরা পেয়ে যাব। দেখো এখান থেকেও যদি আমরা দেখি কালার কোডিং এ, বি বি আর ও ওয়াই রয় গোজ, টুটা কিন্তু কোনো কাজ নেই, টু এর কোনো কাজ নেই, গোজ টু বোম্বে ভায়া গেট ওয়ে। ঠিক আছে। আর একটা মনে রাখবে, যেমন জিএসটি এখন তৈরি হয়েছে সব ট্যাক্স ছেড়ে, সেরকম এটা হচ্ছে জিএসএন, জিএসটি নয় জিএসএন মনে রাখবে। জি ফর গোল্ড, এস ফর সিলভার, এন ফর নান, নান মানে কিছু নয়। ঠিক আছে, মানে কিছু নয়, যেখানে কিছু থাকবে না সেখানে এগুলো। এবার এর 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 মানেগুলো কি, এর এই যে কালার কোডগুলো করলাম এর মানেগুলো কি, প্রথমে এর ভ্যালুগুলো মনে রাখতে হবে। প্রথমে জিরো থেকে শুরু হবে, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 পরপর বসিয়ে দেবে। আর তো সিঙ্গেল ডিজিটে কোনো ভ্যালু হয় না, সেই জন্য 9 অব্দিই শেষ। তাহলে বিবি রয় গোজ টু বোম্বে ভায়া গেটওয়ে, 0 থেকে 9 অব্দি বসিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটার ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে। এবার জিএসএন যেটা, এটা 5 10 20 এটুকু মনে রাখতে হবে। এটা হচ্ছে এর টলারেন্স কত। ঠিক আছে, এরপর আমরা পড়বো জিনিসগুলো কি কি, প্রথমে আমরা বেসিকটা দেখে নিই। ঠিক আছে, তো এবার কি করে করব, কি করে বুঝবো যে কোনটা কিরকম নাম্বার থাকলে কি হয়, সেটা হচ্ছে এই পিকচারটা থেকে বুঝতে পারবে। দেখো প্রথম রিবন যেটা থাকে সেটাকে এ দিয়ে লিখছি আমি বোঝানোর স্বার্থে, দ্বিতীয় রিবন বি দিয়ে লিখছি, তৃতীয়টা সি দিয়ে লিখছি, চতুর্থটা ডি দিয়ে লিখছি। এবার যখন আমরা ক্যালকুলেট করব কালার কোডিং দিয়ে রেজিস্ট্যান্সটা, তখন প্রথম দুটো যে কালার থাকবে সেই দুটোর যে মান পাবো সেটা কিন্তু ডাইরেক্ট বসে যাবে। ধরা যাক এই যে এ এবং বি, তো যাই কালার থাকুক, ধরা যাক প্রথমে ব্ল্যাক আছে, এখানে এখানে ব্ল্যাক আছে, এই কালারটা কি, এটা ব্রাউন আছে, এটা কি, এটা রেড আছে, এটা ইয়েলো আছে। হ্যাঁ, এবার আমরা এইটার ধরা যাক মান বার করবো যে কতটা রেজিস্ট্যান্সের মান। তাহলে ব্ল্যাকের মান কত, ব্ল্যাকের মান ওই বিবি রয় গোজ টু বোম্বে থেকে আমরা দেখে নিয়েছি ব্ল্যাকের মান 0, তাহলে 0 বসিয়ে দাও প্রথম, 0। আচ্ছা, এরপর ব্রাউন, ব্রাউনের মান কত, ব্রাউনের মান 1, তাহলে 1 বসিয়ে দাও, 0 1 পরপর বসে গেল। ঠিক আছে, 0 1 মানে কি 1। এবার 3 নম্বরে যে কালারটা থাকবে, 3 নম্বরে আছে হচ্ছে রেড, সেটা কিন্তু ডাইরেক্ট বসবে না, সেটা একটা মাল্টিপ্লায়ার হিসাবে বসবে, 10-এর কত ঘাত, 10 টু দি পাওয়ার কত। এবার রেড এর মান হচ্ছে 2, তাহলে 10-এর মান, তাহলে করবো এই যে দুটো সংখ্যা বসিয়েছিলাম এটার সঙ্গে গুণ করে 10-এর মান কত, 10-এর ঘাত কত, রেড, রেড মানে 2, তাহলে 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের মান। এবার লাস্টে যে এটা থাকবে, রিবনটা থাকবে, সেটা হচ্ছে টলারেন্স বোঝায়, মানে এই রেজিস্ট্যান্সটা কত বেশি, এর থেকে কত বেশি বা কম হতে পারে তার যে লিমিট। তো সেই জন্য প্লাস মাইনাস দুটোই হতে পারে, এর থেকে বেশি হতে পারে কমও হতে পারে। কতটা, না এই কালারটা। এবার এইটা কতটা, না এই কালারটা, কোনটা, না এইটা, এটা ইয়েলো নয় অ্যাকচুয়ালি, এটা গোল্ডেন কালার, যেহেতু গোল্ডেন আছে যেহেতু, তাহলে 5%, তাহলে +-5%। এর উত্তরটা তাহলে কত হবে, 1 × 10⁻², মানে 1 × 100 মানে 100, +-5%। এর অ্যান্সারটা কত, এইটা হবে। যদি বলে এরকম কালার কোড দিয়ে যে কত ওহমের রেজিস্ট্যান্স, তাহলে এর রেজিস্ট্যান্স হচ্ছে 100 +-5%, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে রেজিস্ট্যান্স তোমরা বার করতে পারবে, এটার ফর্মুলাটাও দেওয়া আছে, বাট এটা সিম্পল একটা কনসেপ্ট, এটা তোমরা আগেও হয়তো পড়েছো। তো এইভাবে রেজিস্ট্যান্স বার করতে হয়। হ্যাঁ, এটাই সিমিলারলি এখানে দেওয়া আছে। এবার এই গোল্ডেনের জায়গায় যদি অন্যান্য কালার হয়, যেমন এইটা দেখো গোল্ডেনের সাথে ম্যাচ করছে,
যেমন ইয়েলো, অরেঞ্জ, রেড বা ব্রাউন, তাহলে কিন্তু এই টলারেন্সটা লাগবে। কারণ 5 অবধি পেয়ে গেছি, তার আগে অবধি মানে 1, 2, 3, 4 সেটা কিন্তু এই টলারেন্সটা কাজ করে। মানে প্রত্যেকটার দেখো ভ্যালুটাই গেছে, একটা 1, 2%, এটা 3%, এটা 4%, প্রত্যেকটার ভ্যালুই নিয়েছে। ঠিক আছে, তো এই 1, 2, 3, 4 চারটে হলে 4%, তারপরে 5, 5-এর পর কিন্তু আর 6, 7, 8, 9 এরকম নেই, তারপরে 10 বা মানে 1 থেকে 20% অবধি এরকম ভাবে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ফিজিক্যাল কিভাবে দেখবে, মানে চিনবে বা কিভাবে তুমি রেজিস্ট্যান্সের মান বার করতে পারবে। এবার এখান থেকে তুমি একটা উদাহরণও দেখতে পারো তোমরা, সেটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে এটা, যেমন ধরা যাক এই কালারটা ব্যান্ড এ যেটা বলেছে সেটা হচ্ছে ব্রাউন কালার, এইটা। এরপরে যে কালারটা আছে এইটা, সেটা হচ্ছে রেড কালার, ব্যান্ড বি বলেছে যেটা রেড কালার। এরপরে ব্যান্ড সি যেটা, সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার, এই কালারটা, এটা অরেঞ্জ কালার। আর এরপরে যে লাস্ট টলারেন্সের কালারটা এইটা, এটা টলারেন্স, সেটা হচ্ছে সিলভার কালার। তো প্রত্যেকটা কালারের যদি নাম দেখো, ব্রাউন কিসে আছে দেখো, প্রথমে লিখে নেবো আমরা বি, রয়, বোস, টু বোম্বে, ভায়া, গেট, ওয়ে, তারপরে জিএসএন। ঠিক আছে, সেখান থেকে 0 থেকে আমরা শুরু করবো বলেছিলাম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল, আর এটা 5, 10, 20। এই তো, এইভাবে যদি মুখস্থ রাখো পরপর বসানো থাকবে, এবং 1, 2, 3, 4টা পার্সেন্টেজে লিখলেও এটা 1% হবে, 2%, এটা 3%, এটা 4%, এটা 5, এটা 10%, এটা 20%। এই তো, সব চ্যাপ্টার ক্লোজ। দেখো ব্রাউন, ব্রাউন তাহলে কি প্রথমে ব্ল্যাক থেকে শুরু হয়েছিল, তাহলে ব্রাউন মানে 1, তো 1। রেড, রেডে কত, রেড হচ্ছে 2, দেখো 2। এরপর কি আছে, অরেঞ্জ, অরেঞ্জে দেখো, অরেঞ্জে 3, দেখো 10⁻³ নিয়েছে। তারপর লাস্টে কি আছে, সিলভার, সিলভারে দেখো 10%, সিলভারে 10%। এবার তুমি যদি বসিয়ে দাও, ফার্স্ট ব্যান্ডের কালারটা 1, দ্বিতীয় ব্যান্ডের কালার এইটা, সেটা হচ্ছে 2, ইন্টু 10⁻³ কত, থার্ড ব্যান্ডের কালার সেটা হচ্ছে 3, এইটা প্লাস মাইনাস লাস্ট ব্যান্ডের টলারেন্স 10%, মানে 12 ইন্টু 10⁻³ মানে 12,000 প্লাস মাইনাস 10%, এত ওহম। এবার এটাকে যদি কিলোতে নিয়ে আসি, তাহলে 12 প্লাস মাইনাস 10% কিলো ওহম। ঠিক আছে, এবার ইউনিট, এটা কিভাবে কিলো ওহমে নিয়ে এলাম, ইউনিটটা তোমরা নিশ্চয়ই জানো, ইউনিট কনভার্সনটা। ঠিক আছে, নাহলে ইউনিট কনভার্সনের ছোট একটা ক্লাস আমি পরে নিয়ে নেবো। কিভাবে কিলো, মেগা বা টেরা, জিগা কিভাবে এগোচ্ছে ওইদিকে, বা নিচের দিকে কিভাবে আসছে আস্তে আস্তে অ্যাংস্ট্রম অব্দি। বা তো এরপর যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কিভাবে নির্ভর করে। তো এই পিকচারটা থেকে বুঝতে পারছো যে এটা যে রেজিস্ট্যান্স যে আছে, রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি টেম্পারেচারের উপর নির্ভর করে। রেজিস্ট্যান্সের যদি আমি সূত্রটা লিখি, সেটা হয় আর ইজ ইকুয়াল টু, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। এবার এখানে কি রো হচ্ছে, রোকে কি বলে, রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি বাংলায় বলে রোধাঙ্ক, রেজিস্ট্যান্সকে রোধ বলে। এল হচ্ছে কি, লেন্থ, লেন্থ অফ কন্ডাক্টর, ওই কন্ডাক্টরের যেটা থেকে কারেন্ট ফ্লো হচ্ছে ওই কন্ডাক্টরের লেন্থটা, লেন্থ অফ কন্ডাক্টর। আর এ, এ হচ্ছে এরিয়া অফ কন্ডাক্টর, ওই কন্ডাক্টর যেটা থেকে কারেন্ট ফ্লো হচ্ছে তার এরিয়া কতটা, কতটা মোটা বা কতটা পাতলা। ঠিক আছে, এর উপর নির্ভর করে কিন্তু এই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স একটা ফিজিক্যাল প্রপার্টি। মানে ওর ওই ওই পদার্থটার ভৌত ধর্ম। এবার এই যে প্রপার্টিটা, এইগুলো এই 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 জিনিসগুলোর উপর নির্ভর করছে, রো এর উপর বা এল এর উপর বা এ এর উপর। এছাড়াও কিন্তু যেটা নির্ভর করে সেটা হচ্ছে টেম্পারেচারের উপর। কারণ টেম্পারেচার যখন চেঞ্জ হয়, কোনো কোনো কন্ডাক্টরের মধ্যে যদি টেম্পারেচার আলাদা হয় বা চেঞ্জ হয়, সেটার চেঞ্জের সাথে সাথে কিন্তু রেজিস্ট্যান্সেরও চেঞ্জ হয়। সেটা কিভাবে হয়, সেই সূত্রটাই কিন্তু এখানে দেওয়া। সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, সেটাকে বলে আলফা জিরো। যদি এটা হয়, তাহলে ওই সার্টেন টেম্পারেচারে যে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে R(T), এবং 0 ওহমে যে 0 ডিগ্রিতে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে R0। তাহলে এই সার্টেন টেম্পারেচারে R(T) কত হবে, R0 ইন্টু 1 প্লাস আলফা টি। মানে জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, ধরা যাক 0 ডিগ্রি টেম্পারেচার
100 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে। এবার এখানেও একটা কন্ডাক্টর আছে, এখানেও একটা কন্ডাক্টর আছে, সেম কন্ডাক্টর। ধরা যাক এখানে এই কন্ডাক্টরে 0 ডিগ্রি টেম্পারেচারের জন্য একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা ধরা গেল R0, ঠিক আছে, R0 সেই রেজিস্ট্যান্সটা। আর এই 100 ডিগ্রি টেম্পারেচারের জন্য এখানেও একটা রেজিস্ট্যান্স হয়েছে, সেটার মান ধরা গেল R100। এবার আমরা জানি যে টেম্পারেচার চেঞ্জ হয়েছে মানে রেজিস্ট্যান্স আলাদা, মানে R0 আর R100 আলাদা, এরা এক নয়, মানে এরা নট ইকুয়াল। তাহলে এবার এই R0তে আমরা ধরো মান জানি, অথবা R100-এ আমরা মান জানি, তাহলে তার অপোজিটের মানটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। সেটা বার করতে গেলে কি করব না, এই যে R100 এর মান কত, না R100 এর মান বলছি কত, না এই যে R0 ছিল ইন্টু 1 প্লাস R0 সময় যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট ছিল, ধরা যাক সেটা α0, তাহলে α0 ইন্টু 100, মানে 100 ডিগ্রি টেম্পারেচারে কত, এটা হচ্ছে সূত্র। সেটাই এই 100-এর জায়গায় যদি ডিগ্রি টেম্পারেচার হয়, মানে 55, 60, 75, তাহলে সেই সূত্রটা কি হবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু, মানে রেজিস্ট্যান্স অ্যাট ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু R0, মানে রেজিস্ট্যান্স অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু 1 প্লাস α0, মানে রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টি টেম্পারেচার, ঠিক আছে। মানে ওই সার্টেন টেম্পারেচারে, যে টেম্পারেচারে আমাদের বার করতে বলেছে রেজিস্ট্যান্স বা কোশ্চেনে থাকবে, সেই টেম্পারেচারে কত রেজিস্ট্যান্স হবে সেটা যদি আমরা বার করতে চাই, সেটার জন্য আমাকে এই এগুলো ভ্যালুগুলো দিতে হবে। কোন কোন, সেটা হচ্ছে যে 0 ডিগ্রি টেম্পারেচারে কত রেজিস্ট্যান্স ছিল, তার α0-র মান কত, এবং টি তো দেওয়াই থাকবে, যে 100 ডিগ্রিতে যদি টেম্পারেচার বার করতে হয় তাহলে টিতে হবে, ঠিক আছে, এটা দেওয়া থাকবে। এবার এটা থেকে অনেক আলাদাভাবে কোশ্চেন আছে। এটা যদি তুমি 0 ডিগ্রিতে থাকলো না, ধরা যাক 5 ডিগ্রিতে দেওয়া থাকলো, তখন কি 5 লিখবো না, তখন সূত্রটা এরকম হয়ে যাবে যে ধরা যাক T1 ডিগ্রি সেন্টিগ্রেডে এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেডে, এই দুটো অপশান তোমার দেওয়া আছে, দুটো জিনিস দেওয়া আছে, যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্স ছিল RT1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্স ছিল RT2। তাহলে সূত্রটা হবে RT2 ইজ ইকুয়াল টু, মানে এই রেজিস্ট্যান্সটা বার করছি আমরা, RT2 ইজ ইকুয়াল টু RT1 ইন্টু 1 প্লাস আলফা অ্যাট T1, মানে এইটাতে, এই টেম্পারেচারে 1 প্লাস আলফা T1 ইন্টু T2 মাইনাস T1, মানে টেম্পারেচারের ডিফারেন্স, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো এখানেই তুমি এটা থেকে এই T1 ইজ ইকুয়াল টু যদি 0 বসাও, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের মানটা বেরিয়ে যাবে, যে RT2 ইজ ইকুয়াল টু T1 সমান 0, তাহলে R0 ইন্টু 1 প্লাস আলফা T1 সমান কত 0, তাহলে আলফা 0, আর T2 মাইনাস T1 সমান যেহেতু 0, তাহলে T2। দেখো এটাই কিন্তু আগের সূত্রে ছিল, RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি, ঠিক আছে। তাই দুটো টেম্পারেচার দেওয়া থাকলে আলাদাভাবে সেখান থেকেও রেজিস্ট্যান্স বার করতে পারবে, 0 ডিগ্রি দেওয়া থাকলে সেখান থেকেও রেজিস্ট্যান্স বার করতে পারবে। এবার এই যে আলফা T1, এটা হয়তো সূত্র কোশ্চেনে দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এই আলফা T1 এর মানটা 0 ডিগ্রির সাপেক্ষে আলাদাভাবে বার করতে পারি। তার সূত্রটা কি, তার সূত্র হচ্ছে আলফা অ্যাট T ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু, কি হবে, আলফা অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই 1 প্লাস আলফা অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইন্টু টি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে আলফা টি ইজ ইকুয়াল টু আলফা 0 ডিভাইড বাই 1 প্লাস আলফা 0 টি। এবার এটাকে অনেকে কি করে না, আলফা 0 দিয়ে যদি লব এবং হর দুটোকেই ভাগ করে দিই, তাহলে 1 বাই 1 প্লাস আলফা 0 হয়ে যাবে, আর এটা টি হয়ে যাবে, ঠিক আছে। এটাও ঠিক, এটাও ঠিক, যেভাবে তোমরা মুখস্থ রাখতে চাও, এটা দুবার করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রেজিস্ট্যান্স টেম্পারেচার কোএফিসিয়েন্ট ডিপেন্ড করে। ওই জন্য দেখো এই ইয়েটাতে, এই স্লাইডটাতে এই সূত্রটাই কিন্তু দেওয়া আছে। এখানের এই টোটাল চ্যাপ্টারটার মধ্যে বা টোটাল এই টপিকটার মধ্যে মেন যেটা ক্রাক্স, সেটা হচ্ছে এইটা, কি না, RT2 ইজ ইকুয়াল টু RT1 ইন্টু 1 প্লাস আলফা T1 ইন্টু T2 মাইনাস T1। এইটা মুখস্থ রাখলেই 0 ডিগ্রিতেও বেরিয়ে যাবে এবং অন্যান্য ডিগ্রি টেম্পারেচারেও
রেজিস্ট্যান্স কিন্তু বেরিয়ে যাবে। এবং আলফার মান যদি বার করতে বলো, আলফা টি ইজ ইকুয়াল টু আলফা জিরো ডিভাইড বাই 1 প্লাস আলফা জিরো টি। এই দুটো সূত্রই আমি পড়িয়েছি এখানে। আর তার আগে রেজিস্ট্যান্সের ইয়েতে যেটা পড়িয়েছি রেজিস্ট্যান্সের কালার কোডিংয়ে, সেটা হচ্ছে বি রয় গোজ টু বোম্বে ভায়া গেটওয়ে আর জিএসএম। ব্যাস, 0 থেকে শুরু হবে, প্রথমটা ব্ল্যাক, এটা মনে রাখতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 9 5 10 20, ঠিক আছে। আর প্রথমটা ব্ল্যাক, তারপরে সব কালারগুলো কিন্তু নর্মাল, মানে জানা আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিটি আছে, যেগুলো আলাদা আলাদা আছে দুবার পড়লে দুবার ট্রাই করলে কিন্তু আবার মনে এসে যাবে যে কোনটা কোন কালার আছে প্রথমে বা শেষে, ঠিক আছে। এবার ধরা যাক যে রেজিস্ট্যান্সের যে সূত্রটা আমরা লিখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এবার বাকি প্যারামিটারগুলোর সাথে কিভাবে নির্ভর করছে সেটাও দেখি। ধরা যাক এই জিনিসটা যদি আমি বাস্তব বা রিয়েলিস্টিক ফিল করতে চাই রেজিস্ট্যান্স জিনিসটা কি, তাহলে ধরো তার একটা তার ছিল, হ্যাঁ, এই তার কপার তার বাজারে যেটা পাওয়া যায়, ধরা যাক এটা 1 মিটার তার ছিল, এর যে লেন্থ সেটা 1 মিটার। এবার তার রেজিস্ট্যান্স ধরা যাক 5 ওহম ছিল। এবার ওই তারটার সঙ্গে আরেকটা তার আমরা বাজার থেকে কিনে জুড়ে দিলাম, আরো একটা ধরা যাক 5 মিটার তার এক্সট্রা একটা জুড়ে দিলাম। এবার কোশ্চেন এলো যে এই যে তারটা আমরা এক্সট্রা জুড়লাম, তাহলে রেজিস্ট্যান্স এখন টোটাল রেজিস্ট্যান্স কত হলো, মানে এখান থেকে এতটা এই রেজিস্ট্যান্সটা কত হলো। তাহলে দেখো 1 মিটারের যদি রেজিস্ট্যান্স 5 ওহম হয়, তাহলে আরো 5 মিটারের রেজিস্ট্যান্স কত। তাহলে সেক্ষেত্রে দেখো এই সূত্র থেকে বার করতে পারি যে আর ভ্যারিজাস এল, মানে রেজিস্ট্যান্স কিন্তু লেন্থের সাথে সমানুপাতিক, মানে মানে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু এল ওয়ান ডিভাইডেড বাই এল টু, কারণ এরা সমানুপাতিক। তাই আর ওয়ান কত ছিল 5 ওহম, আর টু কত বার করব সেটাই আমরা আর টু লিখে দিই। তাহলে এল ওয়ান কত ছিল 1 মিটার, এল টু কত এই যে 6 মিটার, টোটাল 5 মিটার ধরলে কিন্তু হবে না, কারণ এই আর টু মানে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স 6 মিটার। তাহলে আর টু সমান কি হবে, আর টু সমান 5 × 6 সমান 30 ওহম, ঠিক আছে। তাহলে টোটাল তারের রেজিস্ট্যান্স কিন্তু 30 ওহম হবে অ্যান্সার, ঠিক আছে। মানে এইরকমই খুব সোজা সোজা কোশ্চেন আছে, এরকম টাইপের কোশ্চেন আছে যে লেন্থ কোনো একটা তারের লেন্থ 1 মিটার ছিল, সেটা বাড়িয়ে আরো 6 মিটার করা হলো, তাহলে তার আগের রেজিস্ট্যান্স যদি 3 ওহম থাকে তাহলে এখনের রেজিস্ট্যান্স কত হবে, এটা করা যাবে এই সিম্পল সূত্র লাগিয়ে। আবার এইটা এরিয়া দিয়েই যদি করা যায়, কারণ এখানে এই কোশ্চেনটা এল এর সঙ্গে বসতে পারে, আবার এ এর সঙ্গে বসতে পারে। এরিয়া দেখো আর ভ্যারিজাস কি আসে 1/a, মানে এটা যদি আমি সরল হিসাবে নিয়ে আসি যে R1/R2 উল্টে যাবে A2/A1, ঠিক আছে। তাহলে যদি কোনো কোশ্চেন আসে এই রিলেটেড, সেই রিলেটেডও করা যাবে এই সূত্র লাগিয়ে, কাজে লাগিয়ে। এবার এখানে একটা টুইস্ট আছে, কোশ্চেন আগে যেটা আসতো সেটা হচ্ছে এরকম সহজভাবে যে এল এবং এ এর সাথে কিভাবে সমানুপাতিক কি ব্যস্তানুপাতিক করে দুটো নিউমেরিক্যাল দিয়ে দিল, কিন্তু এখন এরকম আসে না। এখন কোশ্চেনটা একটু আলাদা আসে, সেটা হচ্ছে এখন কি করবে না, এখন ওই যে আমি বলেছিলাম একটা তার ছিল, সেই তারটার সাথে আবার একটা নতুন তার এসে জুড়ে দিলে লেন্থ বেড়ে গেল, কত রেজিস্ট্যান্স হলো, এটা আগের কোশ্চেন। আর এখনের কোশ্চেন হচ্ছে যে ওই একটা তারই থাকবে, 1 মিটারের তারই থাকবে, কিন্তু সেই তারটাকে তুমি টেনে বাড়িয়েছো, টেনে লম্বা করেছো, তারপরে তার রেজিস্ট্যান্সটা কত হবে, মানে ওই 1 মিটারের তারটাকে তুমি দু হাতে দুদিকে ধরেছো, ধরে তুমি ওটা টেনেছো গায়ের জোরে, দুদিকে টেনেছো, টানতে কি হয়েছে ওই টেনে তুমি তারটাকে 5 মিটার করে দিয়েছো। 1 মিটার থেকে 5 মিটার কিভাবে করেছো, নতুন তার জুড়ে নয় কিন্তু, ওই পুরোনো তারটাই টেনে। এবার বলছে পরীক্ষক যে এবার ওর রেজিস্ট্যান্সটা কত। এবার সাধারণভাবে কি সবাই বলবে যে হয়তো লম্বা হলো আর আর ভ্যারিজাস এল, তাহলে 1 মিটারের যদি সাপোজ 3 ওহম হয়, তাহলে 5 মিটারের কত হবে, 3×5 = 15 ওহম, কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি না, আগে যেরকম আমরা বলেছিলাম এখানেই এই কোর জায়গাটা ধরতে হবে। আগে যেরকম বলেছিলাম যে একটা তারের সঙ্গে আর একটা তার জোড়া হলো, তাহলে কিন্তু আমি সেম তার জুড়ছি, জাস্ট লেন্থটা বাড়ছে। কিন্তু এবারে যেটা বলছি যে এই তারটাই ছিল, এই তারটাকে আমি পাতলা করে টেনে এতটা করেছি,
তাহলে তুমি এবার ভাবো এই দুটো জিনিস প্রথম কেস 1 এর ক্ষেত্রে দুটো জিনিস জুড়েছিলে, আর এটাকে কেস 2 এর ক্ষেত্রে দ্বিতীয় এই তারটাই টেনেছো, তুমি টেনে বাড়িয়েছো। তাহলে দেখো কেস 1 এর ক্ষেত্রে তোমার কিন্তু ভলিউম, ওভারঅল যে ভলিউম তারের সেটা কিন্তু বেড়ে গিয়েছিল। কেন না, এর একটা আয়তন ছিল, এর একটা আয়তন ছিল, দুটো যোগ হয়েছে তাহলে আয়তন বেড়েছে। কিন্তু কেস 2 এর ক্ষেত্রে যখন তুমি লম্বা করলে তখন কিন্তু ভলিউম সেম। দেখো ভলিউম সেম, মানে এই তারটার যতটা ভলিউম ছিল ভলিউম কিন্তু অতটাই আছে। তাহলে লম্বা হয়েছে মানে নিশ্চয়ই পাতলা হয়েছে, সেই জন্য লম্বা হয়েছে। কোন একটা জিনিস যদি মোটা জিনিস তুমি যদি লম্বা করো টেনে গায়ের জোরে, তাহলে মাঝখানটা পাতলা হয়ে যাবে। এর যতটা মোটা ছিল তার থেকে এটা পাতলা হয়ে যাবে। তো এটাও সেখানে এই ক্ষেত্রে কিন্তু কেস 2 এর ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। তাহলে যেমন মোটা হয়েছে তেমন কিন্তু পাতলাও হয়েছে, যেমন লম্বা হয়েছে টেনেছে তেমন কিন্তু তারটা পাতলাও হয়েছে। তাহলে আর ভ্যারিসেস এল বাই এ তুমি যদি লাগাও, তাহলে এ শুধুমাত্র এল এর উপর নির্ভর করছে না, কিন্তু এ এর উপরও নির্ভর করছে। আর ভ্যারিসেস এল আমি তখনই বলবো যখন এর এরিয়া কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে মেন যেটা ক্রাক্স সেটা হচ্ছে এটাই, যে আর ভ্যারিসেস এল মানে লেন্থের উপর রেজিস্ট্যান্স তখনই সমানুপাতিক হবে যখন তার এরিয়া কনস্ট্যান্ট। এবার তার যদি এরিয়া বেড়ে যায় বা এরিয়া কমে যায় লেন্থের সাথে সাথে, তাহলে কিন্তু আর ভ্যারিসেস এলটা হবে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কেস 2 এর ক্ষেত্রে তাই হচ্ছে। দেখো যখন আমরা টানছি, টেনে লম্বা করছি, তখন কিন্তু এর এরিয়াটা পাতলা হয়ে যাচ্ছে। প্রথমে এরিয়া মোটা ছিল, এখন কিন্তু এরিয়া পাতলা হয়ে যাচ্ছে, এর প্রস্থচ্ছেদটা পাতলা হয়ে যাচ্ছে। তাহলে এল এর সাথে সাথে এও ভ্যারি করছে, সেই জন্য কিন্তু আর ভ্যারিসেস এল এই সূত্রটা খাটবে না। তাহলে কি করব, দেখো এইখানে এই স্লাইডটাতে দেখানো আছে। এটা ধরা যাক প্রথমে এর লেন্থ L1 ছিল আর এর এরিয়া হচ্ছে A1 ছিল। হুম, এবার যেহেতু ভলিউম সেম মানে একই তারকে লম্বা করে টেনেছি, ধরা যাক এখন লেন্থটা যেটা হয়েছে সেটা L2 হয়েছে এবং এখন এরিয়া যেটা হয়েছে সেটা A2 হয়েছে। ঠিক আছে, এবার ভলিউম যেহেতু সেম, তার মানে লেন্থ ইন্টু এরিয়া L1 ইন্টু A1 ইজ ইকুয়াল টু L2 ইন্টু A2, মানে দুটোরই ভলিউম সেম। ঠিক আছে, এবার এটা বলছি আমরা যে কতটা তারটা স্ট্রেচ করেছি বা টেনেছি, ধরা যাক n গুণ টেনেছি। মানে এই L1 ছিল ধরা যাক 5 মিটার, আর এখন L2 ধরা যাক 10 মিটার হয়েছে। ঠিক আছে, তাহলে L2 কত হলো না L1 এর দ্বিগুণ হলো, 2 ইন্টু L1। আগে 5 মিটার ছিল, এখন এটা 10 মিটার হয়েছে। তাহলে L1 এর কত গুণ, দ্বিগুণ, মানে দ্বিগুণ স্ট্রেচ করেছি, দ্বিগুণ লম্বা করেছি। এই এই যে দ্বিগুণ, এই দ্বিগুণটাকে আমি n দিয়ে ধরছি যে কতটা লম্বা টেনেছি। ঠিক আছে, তাই L2 ইজ ইকুয়াল টু n ইন্টু L1 ধরছি আমি। ঠিক আছে, যে n গুণ আমি স্ট্রেচ করেছি, বাড়িয়েছি। ঠিক আছে, তো তার মানে L2 সমান যদি n ইন্টু L1 হয়, তাহলে এইখানে আমি যদি এই সূত্রটাতে যদি আমি বসাই যে L1 ইন্টু A1 ইজ ইকুয়াল টু L2 ইন্টু A2, আবার L1 ইন্টু A1 ইজ ইকুয়াল টু L2 মানে কি n ইন্টু L1, আর এটা A2। তাহলে এত দূর পেলাম আমরা। এর মধ্যে আবার L1 কেটে গেল, তাহলে A1 বাই A2 সমান n হলো। সেটাই দেখো এখানে লেখা আছে যে since L2 is equal to n into L1, the cross sectional area shrinks by the exact inverse ratio, that is A1 by A2 is equal to n। মানে L2 যেহেতু লেন্থটা যেহেতু আমরা n গুণ বাড়িয়েছি, তার ক্রস সেকশনটা মানে প্রস্থচ্ছেদটা বা মোটা যতটা ছিল সেটাও কিন্তু n ভাগ কমে গেছে। ঠিক আছে, এটাই বলতে চাইছি। তাহলে এবার রেজাল্ট কি হলো না R2 বাই R1 মানে কি, দেখো R1 মানে L1 বাই A1 আর R2 মানে L2 বাই A2, সেটাই লিখেছে R2 বাই R1 মানে, তাহলে এই দুটোকে গুণ করে দিলে L2 বাই L1 ইন্টু A1 বাই A2। ঠিক আছে, তো এই জিনিসটা এবার L2 বাই L1 মানে n, আবার A1 বাই A2 মানেও n, তাহলে দুটো n গুণ করলে n স্কোয়ার। কোথা থেকে পেয়েছি দেখো, L2 বাই L1 সমান n কোথায় পেয়েছি, এইখানে লিখেছি দেখো L2 বাই L1 মানে L2 সমান যেহেতু n ইন্টু L1, তাহলে L2 বাই L1 মানে n, আবার A1 বাই A2 মানে n লেখাই আছে তাহলে এইখানে, তাহলে দুটোই n, তার মানে n স্কোয়ার। তো ফাইনাল ফর্মুলা কি হলো, R2 ইজ ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু R1। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই মেন, এর যেটা জিস্ট সেটা হচ্ছে এইটা, যে কোনো
তারকে যদি L1 তার দৈর্ঘ্য ছিল সেটাকে 10 এ বাড়িয়ে সেই তারটাকেই L2 করি এবং সেটা কত n গুণ যদি স্ট্রেচ করি, তাহলে কিন্তু নতুন যে রেজিস্ট্যান্সটা R2 বেরোয় সেটা কিন্তু n স্কোয়ার ইন্টু R1 হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এত কিছু ক্যালকুলেশন মাথায় রাখার দরকারই নেই। ধরা যাক একটা কোয়েশ্চেন এলো যে একটা 5 ওহম রেজিস্ট্যান্সের তার ছিল, সেটাকে বাড়িয়ে আমরা কত বাড়ালাম না দ্বিগুণ স্ট্রেচ করলাম। দ্বিগুণ স্ট্রেচ করার পর সেম রেজিস্ট্যান্সটার তারটার রেজিস্ট্যান্স কত, তাহলে সেটা কত বার করবো, আর ইজ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু R1, R2 ইজ ইকুয়াল, তাহলে এন কত দ্বিগুণ, তাহলে 2 স্কোয়ার ইন্টু R1 কত ছিল 5, তাহলে 2 দুগুণে 4 ইন্টু 5 20 ওহম। ঠিক আছে, তাহলে 5 ওহম রেজিস্ট্যান্সটা এখন 20 ওহম হয়ে গেল দ্বিগুণ স্ট্রেচ করার পরে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। সিমিলারলি সেটা হচ্ছে এই জিনিসটা যদি এরিয়া দিয়ে দেওয়া যায়, এটা আমাদের পুরোটাই করা আছে। when where is stretch to its cross sectional area becomes n time, মানে এই এরিয়া ছিল আগে A1, এখন এরিয়া হয়েছে A2। এটা ধরা যাক চেপে দিয়েছে, কেন এরিয়া বেড়ে গেছে দেখো। এবার টানতেও পারি আমরা, চাপতেও পারি, ঠিক আছে থিওরিটিক্যালি। তো সেক্ষেত্রে তারটা ধরা যাক চেপে দিয়েছে, চেপে ছোট করে দিয়েছে, তাহলে এরিয়াটা মোটা হয়ে যাবে। কতটা মোটা হয়েছে না n গুণ মোটা করেছে। ঠিক আছে, এবার লেন্থ আগে L1 ছিল, এখন L2 হয়েছে, তাহলে লেন্থটা কমে গেছে এখন আগের থেকে। ঠিক আছে, তাই এক্ষেত্রেও যদি আমরা করি পরপর পরপর সূত্রটা টানি, তাহলে কিন্তু এই সূত্রটা লাস্টে আসবে। সেটাও দেখা যাক কিভাবে হয়। দেখো দা প্রুফ, A2 কত n ইন্টু A1, এই যে পরের এরিয়া কত সেটা হচ্ছে n ইন্টু A1, বিকজ ভলিউম ইজ কনস্ট্যান্ট, তাই লেন্থ অ্যাডজাস্ট ইনভার্সলি টু কম্পেনসেট। কারণ লেন্থটা কি আগে কত ছিল L1, এখন কত হয়েছে L2, তাহলে আগে যদি লম্বা ছিল এখন ছোট হয়েছে, সেই জন্য L1 থেকে L2 হয়েছে ইনভার্সলি, মানে n গুণ কমে গেছে। ঠিক আছে, তাহলে R2 ইজ ইকুয়াল টু কি রো L2 বাই A2, আর R1 ইজ ইকুয়াল টু কি রো L1 বাই A1। সিন্স L1 A1 সমান L2 A2, কেন না যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, তাহলে L1 বাই L2 সমান A2 বাই A1 সমান n। ঠিক আছে, তাহলে R2 বাই R1 সমান L2 বাই L1 ইন্টু A1 বাই A2, মানে 1 বাই n গুণ করলে 1 বাই n স্কোয়ার। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট। দেখো আগে ছিল A1, এখন হয়েছে A2 এরিয়া, আগে লেন্থ ছিল L1, এখন হয়েছে L2, আগে রেজিস্ট্যান্স ছিল R1, এখন হয়েছে R2। এবার বলেছে কি না এটাতে n গুণ এরিয়া বাড়িয়েছে, তাহলে L কি হয়ে যাবে 1 বাই n হয়ে যাবে। তাহলে আরটা কত এটাই বার করতে হবে। এবার আমরা কি জানি ভলিউমের সূত্র অনুযায়ী L1 A1 সমান L2 A2, তাহলে L1, আচ্ছা এটা বার করে দিই, A2 সমান n ইন্টু A1, কারণ n গুণ আমরা এরিয়া বাড়িয়েছি, তাহলে A2 বাই A1 সমান কত, A2 বাই A1 সমান n। ঠিক আছে, বা A2 সমান n ইন্টু A1ই বসিয়ে দাও ডাইরেক্ট, এটা A1 বসলো L2, তাহলে n ইন্টু A1, A1 কেটে গেল, তাহলে L1 বাই L2 সমান কত n। ঠিক আছে, এবার তুমি R1 সমান কি রো ইন্টু L1 বাই A1, R2 সমান কি রো ইন্টু L2 বাই A2, তাহলে R1 বাই R2 সমান কত রো ইন্টু L1 বাই A1, আর নিচে এটা মানে 1 বাই রো ইন্টু A2 বাই L2, তাহলে রো কেটে গেল, L1 বাই L2 সমান n, তাহলে এই যে L1 বাই L2 সমান n ইন্টু A2 বাই A1 সমান কত, দেখো A2 বাই A1 সমান n, তাহলে ইন্টু n সমান n স্কোয়ার, তাহলে R1 ইজ ইকুয়াল টু n স্কোয়ার ইন্টু R2, আর এর ইনভার্স লিখলে কি হবে R2 ইজ ইকুয়াল টু 1 বাই n স্কোয়ার ইন্টু R1, এটাই দেখো দেওয়া আছে R2 ইজ ইকুয়াল টু R1 বাই n স্কোয়ার, R2 ইজ ইকুয়াল টু R1 বাই n স্কোয়ার, এটাই এখানে বলতে চাইছি। তাই আমরা একদম শেষে এইগুলো তো আর পরীক্ষায় আসবে না, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসবে, সেক্ষেত্রে একদম শেষে যদি জিস্ট করি তাহলে দুটো জিনিস বেরোলো, এক হচ্ছে লেন্থ যদি n টাইম বাড়ানো হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে n স্কোয়ার টাইম, আর 2 নম্বর হচ্ছে এরিয়া যদি n টাইম বাড়ানো হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে 1 বাই n স্কোয়ার টাইম। এই দুটো হচ্ছে মূল জিনিস, সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স n টাইম বাড়ানো হলো 10 এ, সেটা সরি কন্ডাক্টর যদি n টাইম লেন্থ বাড়ানো হয় 10 এ তাহলে রেজিস্ট্যান্স n স্কোয়ার টাইম বেড়ে যায়, আর যদি কন্ডাক্টরের লেন্থ চেপে n টাইম
কমানো হয় অথবা এরিয়া এন টাইম বাড়ানো হয় তার সঙ্গে, তাহলে কিন্তু রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে এন স্কোয়ার টাইম কমে যাবে। ঠিক আছে, এটাই এর জিস্ট। আচ্ছা, আজকের ক্লাসে এত দূরই থাকলো। এরপরে পরের ক্লাসে আমরা রেজিস্ট্যান্সের অ্যারেঞ্জমেন্ট দেখব, স্টার ডেল্টা কানেকশন বা সিরিজ প্যারালাল কানেকশন এগুলো দেখব, এবং তারপর আস্তে আস্তে এগোবো। তোমরা কেমন লাগছে ক্লাসগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। তো আজকে এত দূরই থাকলো। থ্যাংক ইউ।